বাংলাদেশের এই সকালে বিশ্বজুড়ে যারা যোগ দিয়েছেন চোখ ও দৃষ্টি সমস্যা এবং সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আমন্ত্রণ সবাইকে। দর্শক, চোখ নিয়ে ধারাবাহিক আয়োজনে আমরা নিয়মিত চোখের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকি। আজও ঠিক তেমনটাই প্রচেষ্টা থাকবে। এ পর্যায়ে আজ আমরা কথা বলবো অত্যন্ত পরিচিত একটি চোখের সমস্যা, রেটিনার রক্তক্ষরণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে থাকছেন ঢাকা আই কেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আল মুইজ ইবনে রকিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ। জি, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রেটিনা রক্তক্ষরণ। একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে আমরা একটু জেনে নিতে চাই, সেটি হচ্ছে রেটিনা বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ। আসলে রেটিনাটা আমাদের চোখের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটাকে আমরা বলি আলোক সংবেদী অংশ। তো এটা চোখের ভিতরের গঠনের একটি অংশ। আমি একটু ছবির মাধ্যমে দেখাতে চাচ্ছি। এখানে একটি গোল চোখের একটি ক্রস সেকশন দিয়েছি আমরা। তো এখানে যেমন বিভিন্ন অংশ আছে, সামনে থেকে একদম ভিতরের দিকে, ঠিক সামনে আছে কর্নিয়া, এরপরে চোখের লেন্স আছে বা তার আগে একটু আইরিশ আছে, এরপরে ভিতরে একটা আমরা ক্যাভিটি বলি, ভিট্রিয়াস ক্যাভিটি, এবং এখানে যে পিঙ্ক বা জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা আমরা মূলত বলে থাকি যে চোখের রেটিনা, বা বাংলায় আমরা এটাকে বলি চোখের পর্দা। তো অ্যাকচুয়ালি এখানে কি হয় যে চোখটা যেহেতু গোল, এর ভিতরে সরাসরি ইমেজটা তৈরি হতে পারে না, এটা একটা মাধ্যম হিসেবে রেটিনাটা ইমেজ তৈরির কাজ করে থাকে। তো সেক্ষেত্রে বাইরে থেকে যখন আলোটা ঢুকে, এই আলোটা ঢোকার পরে এটা বিভিন্ন অংশগুলো পার করে যখন রেটিনাতে পৌঁছায়, তখন এখানে মূলত ছবিটা তৈরি হয়, যেটা আমরা দৃশ্য হিসেবে যেটাই দেখতে পাচ্ছি এই রেটিনাতে তৈরি হওয়ার কারণে দেখছি। তো এই যে আলোর ঢোকার পরে এই যে ছবি তৈরি হওয়া পর্যন্ত, এটা এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় হয়ে থাকে, যেটা চোখের একদম ভিতরের গঠনের একটা অংশ, এবং এটাই যে আলোর প্রেক্ষিতে যেটা ছবি তৈরি হচ্ছে সেটা তৈরি করছে বিধায় আমরা এটাকে বলে থাকি আলোক সংবেদী অংশ। সুতরাং এটা আমাদের দেখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। নিশ্চয়ই আমরা চমৎকারভাবে বিষয়টি শুনলাম। সেক্ষেত্রে আসলে এই যে চোখের রেটিনার রক্তক্ষরণ বলছি আমরা, সেটি বলতে কি বোঝাচ্ছে আসলে? আসলে রেটিনাটাও এমনি ভিতরে, আর চোখে বিভিন্ন কারণে বিভিন্ন যে রক্তক্ষরণ হয়ে থাকে, সব রক্তক্ষরণ যে শরীরের যেমন বাহিরে হয় এরকম না, তো চোখের ভিতরেও রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে। এবং রেটিনাতে যে রক্তক্ষরণ হয় এটা আমরা বিভিন্ন ধরনের রোগের কারণেও দেখতে পাই। তো কারণটা বোঝাতে আমি একটু ছবি দিয়ে দেখালে ভালো হয়, তাহলে দর্শকরা বুঝতে পারবেন। যেমন এখানে যে ছবি দেখিয়েছি, পাশাপাশি দুইটা ছবি এ এবং বি। তো এখানে এই যে ছোট ছোট কিছু যে রক্তের দানার ছবি আছে, হ্যাঁ, তো তার আগে বলবো যে রেটিনাতে মূলত এই পুরো পিঙ্ক কালার জায়গাটা রেটিনা, এর মাঝখানে কিছু জায়গা আছে যেখানে আমরা ছোট ছোট আরো দুইটা একটু ইয়েলিশ কালার জায়গা দেখতে পাচ্ছি হালকা, এটা মূলত আমরা বলি অপটিক নার্ভ হেড, বা আমরা এটাকে আরেকটা অংশ হিসেবে বলি যে অপটিক ডিস্ক। তো এটা অ্যাকচুয়ালি আমাদের অপটিক নার্ভের একটা অংশ, যেটা ব্রেন থেকে সরাসরি রেটিনাতে এসে যুক্ত হয়, এবং এর চারিদিকে অনেকগুলো ভাস্কুলার আর্কেড থাকে, বা আমরা যেটাকে বলি ব্লাড ভেসেল থাকে, বিভিন্ন রক্তনালী থাকে। তো এই যে রক্তনালীগুলো রেটিনাতে থাকে, তখন দেখা যায় যে বিভিন্ন রোগের কারণে মানুষের এই রক্তনালীতে কিছু পরিবর্তন হয়, এবং এই পরিবর্তন হলে তখন দেখা যায় যে স্বাভাবিক যে স্ট্রাকচারাল গঠনটা ছিল এটা আর থাকে না। তো তখন এই রোগের কারণে প্যাথোলজিক্যাল কিছু কন্ডিশন তৈরি হয়ে তখন নতুন করে কিছু রক্তক্ষরণ সম্ভাবনা তৈরি হয়। তখন আমরা এটাকে বিভিন্ন রোগের কারণ হিসেবে আমরা যে রক্তনালী থেকে যে রক্তগুলো ক্ষরণগুলো হয়ে থাকে, এটা আমরা তখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করে বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই করে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে থাকি। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। আমরা ছবির মাধ্যমে আসলে দেখছিলাম যে রেটিনা রক্তক্ষরণের বিষয়টি, কি কি কারণে আসলে হয় রেটিনা এই রক্তক্ষরণ? দেখুন, আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন রোগের কথা মানুষের শুনে থাকি, সেটা ডায়াবেটিস, কারণ আমরা শুনি হাইপারটেনশন, এছাড়াও বিভিন্ন ধরনের প্রদাহজনিত রোগ আছে। তো এগুলো আমি একটু ছবি দিয়ে দেখালে ভালো হয়। যেমন এখানে দুটি ছবি দিয়েছি, প্রথমটি আমরা লিখেছি রেটিনাল ভাস্কুলাইটিস। তো এই কথাটার মিনিং হচ্ছে যে রেটিনাতে যে ভেসেলগুলো থাকে, এই ভেসেলগুলোতে মূলত ইনফ্লামেটরি কিছু চেঞ্জ হয়, প্রদাহজনিত। এবং এই প্রদাহজনিতটা বলতে আমরা বোঝাই যে শরীরে প্রদাহজনিত বিভিন্ন রোগের কারণে এই রেটিনা বা চোখের পর্দায় যে রক্তনালীগুলো আছে এখান থেকে পরিবর্তন হয়ে রক্তক্ষরণগুলো হতে পারে, তখন আমরা এটাকে বলে থাকি রেটিনাল ভাস্কুলাইটিস। যেমন খুব কমনলি আমরা পেয়ে থাকি যে অকুলার টিবি। সেকেন্ড একটা ছবি দিয়েছি, এটা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। তো যাদের একটু আগে বলছিলাম যে হাইপারটেনশন কারণেও এটা কিন্তু রক্তক্ষরণ হতে পারে। তো যখন হাইপারটেনশনের কারণে রক্তক্ষরণ হয়, যেহেতু রেটিনাটা আলোক সংবেদী অংশ, তখন এই রক্তনালীগুলোতে চেঞ্জ হলে তখন দেখা যায় যে সেখানে রক্তক্ষরণ হয়ে স্বাভাবিক দৃষ্টি তৈরি, মানে স্বাভাবিক দৃষ্টিশক্তিটা থাকে না। তো যার কারণে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হলেও মানুষের দৃষ্টিশক্তি কমে যায়। আর একটু ছবি আছে, যেমন এটা একটা দেখিয়েছি যে এটা ভিট্রিয়াস হিমোরেজ। এখন এই যে আমরা বলছি যে ভিট্রিয়াস হিমোরেজ, এটা অ্যাকচুয়ালি চোখটা যেহেতু গোল, তো গোল চোখটা গোল আকার ধারণ করার জন্য ভিতরে মূলত একটা জেলি জাতীয় পদার্থ আছে, তো যেটাকে আমরা বলি ভিট্রিয়াস, এবং এই পদার্থটা থাকে
চোখের যে স্ট্রাকচারগুলো আমরা প্রথমে দেখিয়েছিলাম যে সামনে মণি, এরপরে আইরিশ, লেন্স, ঠিক এর পিছনেই থাকে এই ভিট্রিয়াস নামে জেলি জাতীয় পদার্থ, যেটা চোখটাকে গোল রাখতে সাহায্য করে এবং জাস্ট রেটিনার সামনে এটা থাকে, তার মানে মধ্যবর্তী জায়গায়। তো যখন এখানে কোনো আঘাতজনিত হোক বা কোনো ডায়াবেটিস জনিত হোক বা কোনো প্রেশার জনিত হোক অথবা কোনো কারণে যদি কোনো প্রদাহজনিত কারণে হোক, বিভিন্ন কারণের জন্য যখন চেঞ্জ হয় তখন দেখা যায় যে রক্তক্ষরণগুলো এই জেলি জাতীয় ভিট্রিয়াসের মধ্যে ছড়িয়ে যায়, যেটাকে আমরা বলি ভিট্রিয়াস হেমোরেজ। এর পাশের একটি ছবি দিয়েছি, এখানে লেখা আছে পিডিআর, যেটা আমরা বলে থাকি যে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো আমি প্রথমে বলছিলাম যে ডায়াবেটিসের কারণেও কিন্তু রক্তক্ষরণ হয়। ডায়াবেটিস জনিত কারণেও এই চেঞ্জগুলো হলে তখন নতুন নতুন রক্তনালী হওয়ার ফলে তখন দেখা যায় সেখান থেকে নতুন করে রক্তক্ষরণ হয়ে এই রেটিনাতে ছড়িয়ে পড়ে এবং চোখের যে দৃষ্টিশক্তি সেটা কমে যেতে পারে। তো এরকম বিভিন্ন কারণের জন্যই চোখের এই ভিতরে যে রেটিনা বা চোখের পর্দাটা থাকে, তো এখানে যদি কোনো রক্তক্ষরণ হয় তখন দেখা যায় মানুষের দৃষ্টিশক্তি কমে যায়। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে আমরা আরেকটি বিষয় দেখি যে রোগীরা তো আসলে চিকিৎসকের শরণাপন্ন হন না একেবারে প্রাথমিক পর্যায়ে। কি কি পরীক্ষা নিরীক্ষার আসলে প্রয়োজন পড়ে যদি এই রেটিনাতে রক্তক্ষরণ হয়ে থাকে? খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে চোখের খুব গঠনের যে বিষয়গুলো বলছিলাম, রেটিনাটা তো সবচেয়ে ভিতরের জায়গা এবং এখানে সরাসরি ব্রেনের সাথে জড়িত আমাদের অপটিক নার্ভটাও এখানে কানেক্টেড থাকে। তো এই জিনিসটা এত সেন্সিটিভ, যার কারণে এখানে যদি কোনো রক্তক্ষরণ হয়, যার ক্ষেত্রে হচ্ছে উনি কিন্তু এটা যতটুকু নিজের থেকে বুঝতে পারছেন, তার সামনাসামনি যারা আছেন কেউ কিন্তু জিনিসটা দেখতে পারছেন না, কারণ এটা ভিতরের জিনিস। তো সেক্ষেত্রে দেখা যায় রোগীরা যখন আমাদের কাছে এরকম হঠাৎ করে দেখার দৃষ্টি কমে যাওয়ার ব্যাপারে পরামর্শ নিতে আসেন, তখন কিন্তু আমরা তাদের এই ব্যাপারে যে ইতিহাসগুলো নেওয়া দরকার, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা দরকার, আমরা সব ধরনের এই প্রসিডিউরগুলো মেনটেন করি। সেক্ষেত্রে আমরা দেখা যায় রোগীর ইতিহাসের সাথে আমরা ডায়াবেটিস, প্রেশার এগুলো কতদিন আছে বা এগুলো কেমন কন্ট্রোল থাকে, ইভেন তার এগুলো বাদেও অন্য কোনো কোমরবিডিটি আছে কিনা, তার রেনাল প্রবলেম আছে কিনা, ওবেসিটি আছে কিনা, ইভেন আদার্স কিছু হ্যাবিট থাকে স্মোকিং জাতীয়, এরকম কোনো ব্যাপার আছে কিনা, আমরা সব কিছু ইতিহাস নিই এবং একটা পর্যায়ে আমরা প্রয়োজনে তাদেরকে রক্তেরও কিছু পরীক্ষা দেখি যে ডায়াবেটিস বা হাইপারটেনশন যাদের আছে, সেই ক্ষেত্রে দেখা যায় প্রয়োজনীয় পরীক্ষাগুলোর মধ্যে আমরা সিরাম লিপিড প্রোফাইল করি, আমরা সিরাম ক্রিয়েটিনিন দেখি, ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন A1C দেখি, যেটা 3 মাসের একটা গড় বলে থাকি, এবং সিবিসিটা দেখি যে তার রক্তে হিমোগ্লোবিন বা এগুলো কেমন পর্যায়ে আছে বা অন্যান্য কন্ডিশনগুলো কেমন আছে। তো এটার পাশাপাশি আমরা চোখেরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা করি, যেমন একটু ছবি দিয়ে দেখাতে চাচ্ছি। যেমন এখানে আমি 4টা ছবি দেখেছি। প্রথমটা হচ্ছে আমরা বলে থাকি কালার ফান্ডাস ফটোগ্রাফি, যেটা রেটিনার একটা কালার ফান্ডাস ছবি, মানে পুরো আমরা রেটিনাটারে একটা ডকুমেন্টেশন হিসেবে ছবিটা করে থাকি। এবং পাশে একটি দিয়েছি যে এটা আমরা বলে থাকি অকুলার কোহেরেন্স টমোগ্রাফি বা আমরা বলে থাকি ওসিটি। তো এই জায়গাটায় কি হয়, রেটিনার মূলত যে 10টা লেয়ার, এই লেয়ারগুলোর প্রত্যেকটা কি কন্ডিশনে আছে, এখানে কি ধরনের চেঞ্জ হচ্ছে তার এই রোগের কারণে, তার যে দেখার দৃষ্টি কমে গেছে সেখানে কি ধরনের প্যাথোলজি আছে, যেটা পানি জমা হতে পারে বা অনেক সময় দেখা যায় পানি জমা ছাড়াও আরও কিছু পরিবর্তন থাকতে পারে, সেই জিনিসগুলো আমরা এই পরীক্ষার মাধ্যমে দেখে থাকি। আরেকটা পরীক্ষা দিয়েছি, এটা আমরা বলি FFA, যেটা আমরা বলি যে ফান্ডাস ফ্লোরোসেন্ট এনজিওগ্রাফি। তো এই জায়গাটায় যেটা হয়, একটা নির্দিষ্ট ডায়ের মাধ্যমে আমরা পরীক্ষা করি এবং এই ডাইটা যখন এনজিওগ্রাম, যেহেতু বলছি এটা ডাই দিয়ে করতে হয়, এবং এই ডাইটা যখন রেটিনাতে পৌঁছায় তখন এটা বিভিন্ন ফেজে দেখা যায় যে এই নতুন নতুন যে রক্ত নালীগুলো হলো বা বিভিন্ন জায়গায় যে রক্ত লিকেজগুলো হলো সেই জায়গাগুলোকে এটা ইন্ডিকেট করে। পাশে একটা পরীক্ষা দিয়েছি, আমরা এটাকে বলি বি স্ক্যান, আমাদের চোখের ভাষায় আমরা এটাকে বলি বি স্ক্যান এবং আমরা বলে থাকি ব্রাইটনেস স্ক্যান। আর যদি একটু বোঝানোর জন্য বলি, আমরা কিন্তু এটাকে সাধারণভাবে বোঝানোর জন্য বলি চোখের একটা আল্ট্রাসোনোগ্রাফি। এই পরীক্ষাগুলো আমরা রোগীর প্রয়োজনে রোগ অনুসারে আমরা করি এবং একই সাথে শুধু রোগীর প্রয়োজন না, একই সাথে আমরা চিকিৎসার স্বার্থে যে তাকে আমরা কি পর্যায়ে কতটুকু চিকিৎসা দিলে ওনার দৃষ্টিশক্তিটা রিকভারি করা সম্ভব, যতদূর ভালো থাকতে পারেন হেল্প করা সম্ভব, সেই ব্যাপারে আমরা পরীক্ষাগুলো দেখে তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারি। নিশ্চয়ই। আপনি বলছিলেন যে রোগীরা আসলে বুঝতে পারেন না, কিন্তু এই যে যখন রেটিনায় তাদের রক্তক্ষরণ হচ্ছে, এটা কি কোনোভাবে আসলে রোগীদের বুঝবার কোনো উপায় রয়েছে কিনা? আসলে ব্যাপারটা এরকম, দেখুন আমাদের শরীরে যেমন হার্ট আছে, আমাদের কিডনি আছে, আমাদের লাংস আছে। তো হার্ট, লাং, কিডনিটা যখন কোনো অসুবিধা হয় আমরা কিন্তু প্রয়োজনে ডক্টরের শরণাপন্ন হই। যখন বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় তখন প্রয়োজনে যেমন বিভিন্ন পরীক্ষা করে আমরা একটা সিদ্ধান্তে আসার কথা আমরা জানতে পারি যে আমরা কি ধরনের চিকিৎসা দিতে হবে বা রোগী কিভাবে ভালো থাকতে পারেন, কি অসুবিধা হচ্ছে। তো এগুলো যেমন ভিতরের জিনিস, তো রেটিনাটা চোখের একটা ভিতরের একটা জায়গা। তো চোখের এই বিভিন্ন যে কন্ডিশন বা যে এই যে মানে দুঃখিত যে চোখের যে বিভিন্ন যে জায়গাগুলোকে দেখালাম, তো এই জায়গাগুলোর মধ্যে রেটিনাটা সবচেয়ে পিছনে, সুতরাং এই জায়গাটা সরাসরি সামনাসামনি কখনো দেখার সুযোগ নেই। সেক্ষেত্রে রোগীরা যখন আমাদের কাছে আসেন তারা কিছু সিমটম নিয়ে আসেন,
যে অনেক সময় তারা বলেন যে আমরা একটু দানা দানা দেখছি, কোনো কিছু ভাসমান দেখছি, একটু ছবির মাধ্যমে দেখাতে চাই। যেমন আমি প্রথমে একটা ছবি দিয়েছি, এটাকে বললাম ফ্লোয়েটার্স। তো এই ফ্লোয়েটার্সটা এটা আমরা বলি ভাসমান কোনো দানার মতো জিনিস দেখে। তো এটা অ্যাকচুয়ালি হয় কি, আমাদের এই যে চোখের ভিতরে যে ভিট্রিয়াস নামে যে জেলির মতো অংশের কথা বললাম, সেই জায়গাটা দেখা যায় যে এই ডায়াবেটিস জনিত যে বা প্রেশার জনিত বা অন্যান্য রোগের কারণে যে পরিবর্তনগুলো আসে, অনেক ক্ষেত্রে এই ধরনের ওখানে কিছু দানার মতো জিনিস মানুষ দেখতে পায়। এবং এই দানার মতো জিনিসটা মাঝে মাঝে মনে হয় এদিক ওদিকে নড়ছে, মুভমেন্ট করছে। মানুষ অনেকে বলে যে আমি মশা মাছি দানার মতো দেখছি। তো এটা একটা প্রাথমিক কন্ডিশন, যে এখান থেকে অন্য কোনো কন্ডিশন হচ্ছে কিনা আমরা তখন সেটা চেক আপের মাধ্যমে বুঝতে পারি। পাশের একটা ছবি দিয়েছি ব্লাড ভিশন। তো এটা হচ্ছে যে অনেক রোগী আসেন যে খুব সাডেন হঠাৎ করে সে খুব খারাপ দেখছে। এমনও আছেন আমাদের বলেন যে আমি কালকে রাতেও ভালো ছিলাম, সকাল থেকে আমি ঘুম থেকে ওঠার পরে আর ভালো দেখতে পারছি না। অনেকে আছেন, অনেকে একটু দেরি করে আসেন, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন, বলেন যে আমি সপ্তাহখানেক আগে ভালো ছিলাম, তারপরে হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি রোগীরা যখন এরকম কোনো কন্ডিশন খুব সিভিয়ার খারাপ দিকে হয়, বেশিরভাগ ক্ষেত্রে তখন আমাদের কাছে আসেন। কিন্তু প্রাথমিক এই পর্যায়গুলো আসলে হলে তখন যে একজন রেটিনা স্পেশালিস্ট বা একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার, এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে রোগীরা বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে এই উপসর্গগুলো যদি কারো থেকে থাকে, আমরা বলবো যে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ, এবং এই ক্ষেত্রে তাদের যদি ডায়াবেটিস, প্রেশার বা অন্যান্য কোনো কন্ডিশন থেকেও থাকে, সেক্ষেত্রে অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নিলে ভালো হয়। নিশ্চয়ই। আমরা অনেকগুলো আসলে রক্তক্ষরণের কারণ শুনলাম, সেই বিষয়গুলোর ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে সেটি নিয়েও আলোচনা করব, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। দর্শক, রেটিনার রক্তক্ষরণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে আলোচনা হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। ঢাকা আই কেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আল মুইজ ইবনে রকিব স্যারের সাথে এই আলোচনায় ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে। সঙ্গেই থাকবেন। সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় রেটিনার রক্তক্ষরণ ও প্রয়োজনীয় চিকিৎসা। বিষয়টি নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আল মুইজ ইবনে রকিব। ফিরছি আলোচনায়। আমরা বিরতিতে যাবার আগে আসলে কথা বলছিলাম যে রেটিনা রক্তক্ষরণগুলো কি কি কারণে হচ্ছে, সেখানে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেগুলো আমরা শুনেছি আপনার কাছ থেকে। এক্ষেত্রে আসলে একটু আমাদের বিস্তারিত জানবার বিষয় সেটি হচ্ছে এই যে বিভিন্ন ধরনের রক্তক্ষরণ হচ্ছে, সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? এই চিকিৎসা পদ্ধতিগুলো রোগীদের বিভিন্ন কন্ডিশন অনুসারে ডিপেন্ড করে। তো যখন রোগীরা আমাদের কাছে আসেন, তখন আমরা অ্যাকচুয়ালি তার কারণটা কি, কজটা কি, এটা আমরা আগে আইডেন্টিফাই করি। তো সেই ক্ষেত্রে আমরা প্রাথমিক যে কম্প্রিহেনসিভ চেক আপ দরকার এটা করতে পারি। একই সাথে আমরা রোগীর যে শারীরিক যে বিভিন্ন রোগের যে ইতিহাসগুলো, এগুলো আমরা শুনে থাকি, কতদিন যাবত এই অসুবিধাগুলো নিয়ে ভুগছেন, হঠাৎ করে কিভাবে হলো যেটা উনি বুঝতে পারেননি, এটাও আমরা কিছুটা শুনি যে কবে থেকে উনি কম দেখছেন। আবার একই সাথে তার অন্যান্য কোমরবিডিটি যেটা বলছিলাম, এগুলো আমরা জিজ্ঞেস করি। তো পাশাপাশি এই কন্ডিশনগুলো আমরা যখন চেক আপের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট কিছু আমরা সিদ্ধান্ত নিই যে এখন আরও কিছু পরীক্ষা করলে ভালো হয়, যাতে করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসা যায় যে আমরা কোন ধরনের চিকিৎসা দিব। প্রয়োজনে তখন আমরা চোখের পরীক্ষাগুলো করি, যেটা অবস্থা অনুসারে আমরা দেখে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য রোগীকে পরামর্শ দিই। তো এই ব্যবস্থাগুলোর মধ্যে অনেকগুলোই আছে, যেটা আমি একটু ছবি দিয়ে বোঝাতে চাই। যেমন এখানে প্রথম যে ছবিটি দিয়েছি, এটি ইনজেকশনে দেওয়ার একটা পদ্ধতিতে চোখে ইনজেকশন যে আমরা দিচ্ছি, এটা রোগীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা নাম হচ্ছে ইনজেকশন, বলছে একটা ওষুধ, জাস্ট ছোট ইনজেকশনের মাধ্যমে দেখছি, মানে চোখটা তো ছোট, তো এখানে চোখের ইনজেকশনটা অনেক ছোট, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু একটা ওষুধটা দেওয়া হয় একটা ছোট্ট সুইয়ের মাধ্যমে, এখানে কোনো ব্যথা জ্বালা এগুলো কোনো কিছু অনুভব হয় না। তো এই কন্ডিশন একটা। আরেকটা দেখিয়েছি পাশে যে পিআরপি লেজার, প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন লেজার। আবার আরেকটি দেখিয়েছি পিপিভি, পার্স প্ল্যানার ভিট্রেক্টমি, বা আমরা রেটিনা যে অপারেশনটা করে থাকি। তো এই সবগুলো কন্ডিশনই আমরা রোগীর কোন অসুবিধার কারণে তার রক্তক্ষরণ হলো, সেই ক্ষেত্রে রক্তক্ষরণটা কোন পর্যায়ে আছে, সাথে পানি জমা আছে বা নতুন করে রক্তনালীগুলো তৈরি হয়ে কিভাবে ছড়াচ্ছে, এই কন্ডিশনগুলোর উপর আমরা ডিপেন্ড করে তাকে ইনজেকশন, তাকে আমরা প্রয়োজনে লেজার অ্যাডভাইস করি। এছাড়াও যখন দেখি যে না ইনজেকশন লেজার এটা দিয়েও তার চিকিৎসাটা সম্পূর্ণভাবে করা সম্ভব হচ্ছে না, আরও কিছু অবনতি আছে, তখন প্রয়োজনে আমরা রেটিনা অপারেশন করি। অনেক সময় রেটিনাতে কিছু মেমব্রেন বা টান তৈরি হয়, যেটার কারণে দেখা যায় সেটার ইনজেকশন লেজার পুরাটা দিয়ে কভার করা সম্ভব হয় না। মানে রেটিনার যে চিকিৎসাগুলো আছে, তখন প্রাথমিক চিকিৎসাগুলো দিয়ে আমরা কভার করতে পারি না, তখন দেখা যায় আমাদেরকে প্রয়োজনে পার্স প্ল্যানার ভিট্রেক্টমি বা অপারেশন করার
সিদ্ধান্ত নিতে হয়। তো এই চিকিৎসাগুলোর মাধ্যমে আমরা মূলত রেটিনাটাকে স্টেবল করার চেষ্টা করি। দুটি বিষয়ের কথা বলছিলেন, একটি হচ্ছে ইনজেকশন আর একটি হচ্ছে লেজার পদ্ধতি। দুটি বিষয়ের ক্ষেত্রে রোগীরা যেটি নিয়ে আসলে শঙ্কার মধ্যে থাকেন সেটি হচ্ছে ব্যথার, এবং এটি নিয়ে এক ধরনের ভয়ের মধ্যেও থাকে। এই দুটি চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আসলে ব্যথা পাবার সম্ভাবনা রয়েছে কিনা? দেখুন, চোখ খুবই স্পর্শকাতর একটি জায়গা। এখন আমরা চোখে যখন ইনজেকশনের কথা বলি, স্বাভাবিকভাবে একজন মানুষ কিন্তু প্রথমে একটু শোনার পরে একটু ভয় পেতে পারেন, কিন্তু এটা ভয়ের কোনো কারণ নাই। এটা ইনজেকশনটা এটা অ্যাকচুয়ালি একটা ওষুধ, এবং একটা ছোট একটা সুইয়ের মাধ্যমে ভিতরে দিতে হয় চোখের ভিতরে, যাতে করে তার এই যে রক্তক্ষরণের প্রবণতাটা কমে যায়, বা রক্তক্ষরণ থেকে অন্য জটিলতাগুলো সহজে না হয়, বা রেটিনাতে অনেক সময় পানি জমা হয়, এটা যেন খারাপ দিকে না যায়। তো এখন এই ইনজেকশনটা আমরা যখন দিই চোখের ভিতরে, সেক্ষেত্রে দেখা যায় অবশ্যই আমরা স্থানীয় অবস্করণ বা টপিক্যাল অ্যানেস্থেটিক যেটা বলি, এর পাশাপাশি প্রয়োজনে রোগীকে কাউন্সেলিং করা এবং তাকে সাইকোলজিক্যালি এই বিষয়টাকে সুন্দর করে তাকে জানানো, যাতে করে উনি এটা নিয়ে মোটেই অস্থির না হন। এই সব ধরনের কাউন্সেলিং আমরা নিজেরাই রোগীদেরকে পরামর্শ দিই বা কাউন্সেলিং করে থাকি। একই সাথে তখন আমরা কিন্তু রোগীদের এটাও বলি যে আপনার ভয় পাবার কারণ নাই, কারণ এটাতে ব্যথা লাগে না। ব্যথা লাগলে তো এই চিকিৎসাটা এইভাবে দেওয়ার সুযোগ থাকতো না। সুতরাং ইনজেকশন নিয়ে ভয় পাবার কারণ নেই। আর লেজার যেটা একটা বিষয়, সেটা হচ্ছে যে এটা আসলে আলো দিয়ে আমরা বলি যে চিকিৎসা। তো এই আলোক রশ্মির মাধ্যমে যখন চিকিৎসাটা আমরা দিয়ে থাকি, এটা অনেকে মনে করেন যেটা অন্য কোনো অপারেশন বা আলো দিয়ে করছেন কি না কি করছেন, আসলে বিষয়টা এরকম না। তো আলো দিয়ে বিভিন্ন যে আমরা চিকিৎসাগুলো এখন সারা বিশ্বে চালু আছে, তার মধ্যে চোখের এই রেটিনাল লেজার একটি। তো সেক্ষেত্রে দেখা যায় যে এখানেও কিন্তু আমরা টপিক্যাল অ্যানেস্থেটিক ব্যবহার করি, এবং এখানে যে কোনো ব্যথা জ্বালা হবে এরকম না। তারপরেও চোখের যাতে কোনো রকম অস্বস্তি বোধ না করেন একজন রোগী, উনি যাতে কমফোর্টেবলি চিকিৎসাটা নিতে পারেন, সেক্ষেত্রে সব ধরনের আমাদের যে ব্যবস্থাগুলো, এটা কিন্তু সব কিছু অ্যাভেলেবেল। যার কারণে দেখা যায় যে রোগীদের এটা নিয়ে কোনোভাবে এটা অস্থিরতা হওয়ার প্রয়োজন মনে হয় না, এবং সেক্ষেত্রে রোগীরা কাউন্সেলিং করছেন আগে অবশ্যই, এবং রোগীরা স্বাচ্ছন্দ্যেই তারা তখন এই চিকিৎসাগুলো নিতে পারছেন। জি, আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে আধুনিক চিকিৎসা পদ্ধতির কথা বলছিলেন। সেক্ষেত্রে আসলে অনেকেই তো আসলে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, অনেকে আবার সঠিক সময়ে চিকিৎসকের কাছে আসছেন না। যদি এই রেটিনা রক্তক্ষরণের ট্রিটমেন্ট সঠিক সময়ে না হয় কিংবা কেউ না করে থাকেন, তাদের ক্ষেত্রে আসলে পরবর্তীতে কি কি ধরনের জটিলতা হতে পারে? আসলে দেখুন, চোখে তো বিভিন্ন ধরনের রোগের জন্য বিভিন্ন চিকিৎসা আছে। তো খুব কমনলি আমরা যেমন ছানি অপারেশন শুনে থাকি, নালী অপারেশন শুনে থাকি। তো এগুলো চোখের উপরিভাগের কিছু চিকিৎসা। রেটিনাটা যেহেতু চোখের ভিতরের অংশ, এখানে যে চেঞ্জগুলো হয়, এই চেঞ্জগুলো হলে তখন দেখা যায় যে রোগীর কী ধরনের জটিলতা হচ্ছে বা কতটা কমপ্লিকেটেড পর্যায়ে চলে গেছে, এটা কিন্তু রোগী নিজে থেকে সম্পূর্ণভাবে দেখতে পান না, বা অন্যরা সরাসরি দেখতে পান না। তো আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করে আমরা বিভিন্ন চিকিৎসাগুলো দিই, সেক্ষেত্রে অবশ্যই রেটিনাটাকে স্টেবল রাখার জন্য, যাতে এর থেকে আর খারাপ কন্ডিশন না হয়। কারণ চোখে যেমন ছানি অপারেশনের লেন্স দিলে ছানিটা অপসারণ হয়ে যায়, মানুষ ভালো দেখে, কিন্তু রেটিনার ব্যাপারটা হচ্ছে যে রেটিনা কিন্তু এরকম অপসারণ করার কোনো বিষয় নেই, মানে রিপ্লেসমেন্ট করা সম্ভব না। এটাকে আমরা শুধুমাত্র রিপেয়ার বলতে পারি, মানে এটাকে মেরামত করা সম্ভব, কারণ এটার কোনো রিপ্লেসমেন্ট নাই। সেক্ষেত্রে যত দ্রুত একটা পর্যায়ে অবনতি হওয়ার থেকে এটাকে সেভ করা যাবে, তত এটা আউটকাম ভালো থাকবে। তো যার কারণে আমরা এই চিকিৎসাগুলো খুব দ্রুত নিতে বলি, তা না হলে কিছু জটিলতা তৈরি হতে পারে। যেমন আমি একটু ছবির মাধ্যমে দেখাতে চাই। প্রথমে দেখিয়েছি যে আরডি নামে একটা ছবি আছে, যেটা আমরা বলি রেটিনাল ডিটাচমেন্ট। এটা নিয়ে একটু বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে এই রেটিনার চিকিৎসাটা না করলে একসময় দেখা যায় যে চোখের ভিতরে রেটিনাতে একটা টান তৈরি হয়, এবং টান তৈরি হয় তখন রেটিনার খুব একটা পাতলা মেমব্রেন বা একটা খুব মানে পর্দা, একটা মানে একদম থিন একটা পর্দার মতো জায়গা, এটা টানের কারণে তখন দেখা যায় যে এটা ছিঁড়ে আসতে পারে, যেটাকে আমরা বলি রেটিনাল ডিটাচমেন্ট। পাশে একটা ছবি দিয়েছি, আমরা লিখেছি এটাকে থাইসিস বালবি। তো আমাদের অপথলমোলজির ভাষায় আমরা বলি থাইসিস বালবি। আমি যদি আরেকটু সহজ করে বলি, যে রেটিনাটা মূলত চোখটা গঠনের রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আলোক সংবেদী অংশ হিসেবে কাজ করছে, ঠিক পাশাপাশি চোখের গঠন ধরে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ ফাংশন করে। যখন রেটিনাটা ছিঁড়ে আসে তখন এই ফাংশনটা আর অ্যাভেলেবেল থাকে না, যার কারণে তখন দেখা যায় যে অনেক সময় চোখটা আস্তে আস্তে চুপসে আসে বা সাইজে ছোট হয়ে যায়, এবং তখন দেখার দৃষ্টিশক্তি থাকছে না। আর লাস্টে একটি ছবি দিয়েছি, আমরা বলি অ্যানোপথ্যালমাস আই। অ্যাকচুয়ালি এই ধরনের অনেক মানুষ আমরা রাস্তাঘাটে দেখি যে চোখের সাইজটা ছোট হয়েছে, অনেক ক্ষেত্রে আছে যে চোখটা তুলে ফেলতে হয়েছে। তো এটা অনেক সময় যে বলছে অ্যানোপথ্যালমাস, মানে এখানে চোখটার জায়গায় নাই। তো রেটিনা অপারেশনটা যদি সময় মতো না করি, জটিলতা বেড়ে যায়, তখন রেটিনা ছিঁড়ে যেয়ে গঠনটা যেমন ছোট হয়ে যায়, চুপসে আসতে পারে। একই সাথে অনেক সময় এমন পর্যায়ে আসে যে
কোনো কোনো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে যে হয় এরকম না, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটা একটু বেশ ব্যথা জ্বালা বেদনা হয়ে রোগীরা রাখতে পারেন না, তখন আমরা চোখ তুলে ফেলারও পরামর্শ দিই। এছাড়াও এগুলোর পাশাপাশি আরেকটা কথা বলবো যে এই চিকিৎসাগুলো যদি সময় মতো না হয়, অনেক সময় দেখা যায় চোখে আমরা বলি নিওভাস্কুলার গ্লুকোমা বা নতুন যে রক্তনালীগুলো তৈরি হলো, এগুলোর কারণে চোখের প্রেশারজনিত অসুবিধা তৈরি হতে পারে, যেটার ফলে দেখা যায় চোখের অপটিক যে নার্ভটা থাকে যেটা রেটিনায় জড়িত, এই জায়গাটাও আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, তখন দেখা যায় দৃষ্টিশক্তি কমে যায়। তো যার কারণে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একজন মানুষ এই রেটিনার চিকিৎসাগুলো করলে উনি যথেষ্ট ভালো থাকার সুযোগ আছেন, এবং সাথে ওনার ডায়াবেটিস, হাইপারটেনশন বা যে কজগুলো, এটাকে যদি উনি নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং চিকিৎসকের পরামর্শ সময় মতো নিতে পারেন, ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে আসলে অনেকগুলো আধুনিক চিকিৎসা পদ্ধতির কথা বলছিলেন। ঢাকা আই কেয়ার হসপিটালে সব ধরনের ব্যবস্থাপনা বা চিকিৎসা পদ্ধতির সুযোগ রয়েছে কিনা সেটি যেমন জানবো, সাথে আরেকটি বিষয় জানবো, সেটি দর্শকদের উদ্দেশ্যে, এই যে চোখে রক্তক্ষরণ হচ্ছে সেটি থেকে নিরাপদ থাকতে তাদের জন্য আসলে কোনো পরামর্শ রয়েছে কিনা আপনার, একসাথে দুটি বিষয়। চলি ঢাকা আই কেয়ার হসপিটালেও আমাদের এই যে আধুনিক যুগে এই চোখের রেটিনা বিষয়ক যে ধরনের চেকআপগুলো প্রয়োজন এবং যে ধরনের চিকিৎসাগুলো প্রয়োজন, সব ধরনের ব্যবস্থাগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। এবং আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে যে সাব স্পেশালিটি অনুসারে বিভিন্ন যে ডিপার্টমেন্ট ওয়াইজ এখন চোখের বিভিন্ন ভাগ আছে, ক্যাটারেক্ট আছে, গ্লুকোমা আছে, পেডিয়াট্রিক অপথলমোলজি, রেটিনা এবং আরও কয়েকটি ভাগ আছে, সবগুলো ডিপার্টমেন্টেরই বিশেষ এই ব্যবস্থাগুলো দেওয়ার জন্য, মানে ব্যবস্থা অনুযায়ী চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা আছে। তো সেক্ষেত্রে রেটিনার জন্য আমি একটু বলতে চাই, এই যে ছবিগুলো দেখছেন, আমাদের মডার্ন টেকনোলজিস ফর রেটিনাল ইভালুয়েশন, আমাদের কালার ফান্ডাস ফটোগ্রাফি মেশিন, আমাদের বি স্ক্যান মেশিন, আমাদের ওসিটি মেশিন আছে, এফএফএম মেশিন আছে, সবগুলোই জার্মানি এবং ইউএস এর। নেক্সট একটি ছবি দেখাতে চাই যেগুলোর মাধ্যমে আমরা ইভালুয়েশন করি। আমাদের কনস্টেলেশন ভিশন সিস্টেম আছে, যেটার মাধ্যমে আমরা রেটিনা সার্জারি করে থাকি। আমাদের অপথলমিক অপারেটিং মাইক্রোস্কোপ আছে জার্মানির লুমেরা 700। এই সবগুলোই আমাদের কিন্তু খুব আধুনিক সরঞ্জাম। এগুলোর মাধ্যমে কিন্তু রোগীদের ইভালুয়েশন করে সেই পর্যায়ে তাদেরকে কি ধরনের চিকিৎসা দিব এবং সেই চিকিৎসাগুলো যেন সঠিকভাবে দেওয়া যায়, সব ধরনের ব্যবস্থা, এবং এখানকার যে স্টাফরা আছেন তারাও খুব কর্ডিয়ালি চেষ্টা করে থাকেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। দর্শক, চোখের রেটিনার যে সমস্যাগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি, তা যদি শুরু থেকেই চিহ্নিত এবং প্রতিকার করা যায়, তবে নিশ্চিতভাবে আমাদের দৃষ্টি ও চোখ দুটোই সুস্থ থাকতে বাধ্য। আর ভালো থাকতে, ভালো দেখতে কে না চায় বলুন? সুতরাং আসুন, রেটিনা সহ চোখের যে কোনো সমস্যাকে অবহেলা না করে সঠিক সময়ে সঠিক চিকিৎসাটি গ্রহণ করি, নিজেদের দৃষ্টি এবং জীবন দুটোকেই সঠিক পথে এগিয়ে নিয়ে যাই। সবার জন্য সুস্থ, সুন্দর, স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।